হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন কথা বলবো ভুলচুক মাপ সিনেমাটা নিয়ে। তো প্রথমেই আমার তো মনে হয় পিভিআর আর আইনক্সের ওপর যারা সাধারণ অডিয়েন্স তাদের কেস করা উচিত। তার কারণ দেখো, ম্যাড ডকের ওপর আমার কোনো দোষ নেই, তারা বুঝতে পেরেছিল তারা কী বানিয়েছে এবং তারা বুঝেছিল যে এই সিনেমাটা দর্শকের পক্ষে টিকিট কেটে হলে গিয়ে দেখা খুব বোকামি হবে, যেখানে তারা অডিয়েন্সের কথা ভেবে তারা এই সিনেমাটাকে বাড়িতে দেখার ব্যবস্থা করেছিল। এবার পিভিআর আইনক্স কেস করে দেয়, তারা বলে সিনেমাটাকে যেভাবে হলে আনতে হবে। এবার আমি তো রিভিউয়ার, আমার কাজ রিভিউ করা, যে সিনেমা হোক না কেন, যত যেই হোক না কেন, আমাকে সিনেমাটা দেখতে যেতে হবে, টিকিট খরচ করতে হবে। তো সেই কারণে আমার রাগ উঠছে প্রচণ্ড পিভিআর আইনক্সের ওপর। যদি এরা কেস না করতো তাহলে এই সিনেমাটা আমি বাড়িতে বসে দেখতে পারতাম। তার কারণ এই সিনেমাটা কখনোই একটা সিনেমা হল ওরিয়েন্টেড মুভি, মানে সিনেমা হল দেখার মতো, টিকিট কেটে দেখার মতো সিনেমাটা নয়। এবার এটা বলছি মানে সিনেমাটা কি খারাপ? দেখো, আমার কাছে যদি এক লাইনে জিজ্ঞাসা করো সিনেমাটা কেমন, আমাকে সিনেমাটা নিয়ে খুব একটা মিক্সড রেসপন্স রয়েছে। সিনেমাটা কিছু জিনিস আমার জন্য ভালো লেগেছে, কিছু জিনিসের জন্য খারাপ লেগেছে। কিন্তু যত ভালো যাই খারাপ বলি না কেন, এই সিনেমাটা সিনেমা হলে দেখার মতো কাজ নেই। এটা পুরোপুরি ওটিটি ওরিয়েন্টেড কাজ, যেটা হয়তো ম্যাড ডগ ফিল্মস বুঝেছিল, যেখানে তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় তারা ওটিটিতে আনবে। যাই হোক, শেষ পর্যন্ত হয়নি, কিন্তু সিনেমা হলে যারা এটা দেখবে তারা কোথাও গিয়ে হতাশই হবে। এবার এই সিনেমা যদি ভালো দিকে আমায় কিছু বলতে বলা হয়, প্রথমে যদি গল্পটা নিয়ে একটু করে বলি, তাহলে তোমরা বুঝতেই পেরেছো যে আমাদের এখানে ওয়ামিকা এবং রাজকুমারের বিয়ে ঠিক হয়েছে। এবার যেদিনটার কি বিয়ের দিন হতে 30 তারিখ, সেই 30 দিন আর আসছে না। টাইম ট্রাভেলের কিছু প্রবলেমের কারণে বারবার 29 তারিখে যে দিনটা, বিয়ের যে আগের দিনটা, সেটা বারবার ফিরে আসছে এবং সেটা রাজকুমারটাও জীবনে, বাকিদের জীবনে কিন্তু নয়। বাকিটা ভাবছে স্বাভাবিক চলছে সব কিছু, কিন্তু রাজকুমারটাও বুঝতে পারছে আজকে 30 তারিখ হওয়ার কথা, কিন্তু আজকে 29 তারিখ হচ্ছে। এবার এই জিনিসটা কেন হলো সেটা নিয়ে মূলত হচ্ছে গল্প, এর পেছনে কারণ কী এবং শেষ পর্যন্ত সলিউশন কী হচ্ছে ব্যাপার। এবার এই জিনিসটা, এই সিনেমাটার মধ্যে কিছু জিনিস আমার জন্য ভালো লেগেছে, যেমন সরকারি চাকরির প্রবলেম, এই যে চাপিয়ে দেওয়া হয় সরকারি চাকরি করতেই হবে কোনো ছেলেকে, সেটা কতটা চাপের হতে পারে এবং সরকারি চাকরি পাওয়া কতটা কতটা নিজের দখলে রাখা কতটা এই মুহূর্তে এই চাপের, সেই জিনিসটা গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে, সেটা বেশ ভালো লাগে। এছাড়া গল্পের মধ্যে একটা বার্তা রয়েছে যে এই যে সমাজে যারা বিভিন্ন প্রত্যেকটা মানুষ আজকে নিজেকে নিয়ে ভাবে, সবার কথা কেউ ভাবে না, যারা সবার কথা ভাবে তারাই সমাজে জোকার হিসেবে পরিচিতি পায়, তাকে সমাজ স্টুপিড বলে। এই যে বার্তাটা গল্পের মধ্যে রয়েছে, কীভাবে রয়েছে সেটা আমি বলতে চাই না, সেটা সিনেমাটা দেখলে বুঝতে পারবে। সেটা কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। আর একটা জিনিস দারুণভাবে ওয়ার্ক করেছে, সেটা হচ্ছে রাজকুমার রায়ের পারফরমেন্স। এই পুরো সিনেমাটা পুরো বসে দেখা যায় রাজকুমার রায়ের জন্য, তার কাজ অসম্ভব ভালো। বাদবাকি আরও কিছু বাঘা অভিনেতা রয়েছে, যেমন সঞ্জয় মিশ্র সহ আরও অনেকে রয়েছে যারা খুব ভালো অভিনেতা, তাদেরকে সেইভাবে স্পেস দেওয়া হয়নি। সঞ্জয় মিশ্র যেটুকু কাজ করেছে ভালো, তবে তাকে সেইভাবে সিনেমায় জায়গা দেওয়া হয়নি বলেই চলে। তার কারণ সিনেমার স্ক্রিন প্লে প্রচণ্ড উইক। আর ওয়ামিকা অত্যন্ত জঘন্য অভিনয় করেছে, প্রচণ্ড বাজে। দেখতে ভালো হতে পারে, চোখ অসাধারণ হতে পারে, কিন্তু পারফরমেন্স ওয়াইজ প্রচণ্ড অ্যাভারেজ অভিনয়। ইমোশনাল সিরিয়াসে যেভাবে বাবু বাবু করে কথা বলছে রাজকুমার রায়ের সঙ্গে, প্রচণ্ড মানে মানে দৃষ্টিকটু তো লাগে, প্লাস কান যেন সে কিরম লাগে, ডাক্তার এমনভাবে দিচ্ছে, অত্যন্ত হাস্যকর লাগে একটা ইমোশনাল সিনে। তো ওয়ামিকার কাজ অনেক ভালো হতে পারতো, তাকে অনেক ভালো স্পেস দেওয়া হয়েছে, কিন্তু স্যার পারফরমেন্স একদমই ভালো করতে পারেনি। কিন্তু রাজকুমাররাও একা সিনেমাটাকে টেনেছে, তার কমিক টাইমিং বলি, তার ইমোশনাল সিনে তার অভিনয় বলি, রাজকুমারের জন্য সিনেমাটা কিন্তু পুরো বসে দেখা যায়। তো এইটা হচ্ছে সিনেমাটার পজিটিভ দিক। এবং কমেডি কিছু কিছু সিনে ওয়ার্ক সত্যিই ভালো করেছে, কিছু কিছু জায়গায় কমেডিটা ভালো কাজ করেছে, তবে পুরো সিনেমা জুড়ে কমেডি এটা আমাদের দারুণ টপ নচ, যেটা ম্যাড ডগ ফিল্মসের হয়ে থাকে সেটা বলা যাবে না। এবার আমাকে যদি জিজ্ঞাসা করে এই সিনেমাটার প্রবলেম কী, সেটা হচ্ছে ম্যাড ডগ ফিল্মসের সিনেমা যেটা মেন, যেটা ভালো থাকে কি স্ক্রিন প্লে। তারা স্মল টাউন গল্প বলুক বা বিগ টাউন গল্প বলুক, তার গল্পে দেখবে স্ক্রিন প্লেটা খুব জমজমাট হয়। তুমি সিনেমা শেষে দেখে বেরিয়ে বলতে পারবে না যে সিনেমাটা খুব উইক হয়েছে বা সিনেমা দেখে তোমার বোর লেগেছে। এটার যে স্ক্রিন প্লেটা, আমার মনে হয় ম্যাড ডগ ফিল্মসের এখনের মধ্যে যে কটা কাজ এসেছে তার মধ্যে সবথেকে দুর্বলতম। এটার যে কনসেপ্টটা, যে একই দিন বারবার ফিরে আসছে, সেটা শুনেই তোমরা বুঝতে পারছো ব্যাপারটা বোরিং হতে চলেছে, যে আমরা একই দিনের একই রকম ঘটনা বারবার দেখতে পাবো। সেটা ট্রেলার দেখে তোমরা বুঝতে পেরেছো। এই যে জিনিসটাকে এন্টারটেন করানো, পাবলিকের কাছে মনে ধরানোর জন্য একটা দুর্দান্ত স্ক্রিন প্লে দরকার ছিল। এই যে বারবার এক জিনিস ফিরে আসছে, রিপিটেটিভ হয়ে যাচ্ছে জিনিসটা, সেটা স্ক্রিন প্লেটা জমজমাট হয়নি, যে কারণে কী হচ্ছে, সিনেমাটা দেখতে প্রচণ্ড বোর লাগছে। একই জিনিস যে বারবার ফিরে আসছে, একই ঘটনা যে বারবার ঘটছে, সেটা প্রচণ্ড এক্সপেরিমেন্টাল হতে পারতো। সিনেমাটার জন্য যে ট্রাইটা তারা করছে প্রচণ্ড এক্সপেরিমেন্টাল, কিন্তু সেটা স্ক্রিন প্লের মাধ্যমে একদম ফুটে ওঠেনি, যে কারণে মানুষের প্রচণ্ড বোরিং লাগতে চলেছে সিনেমাটা। আমার তো অন্ততপক্ষে লেগেছে, মানে একই সিন বারবার ফিরে আসছে, একই ঘটনা বারবার হচ্ছে, মানে মানুষ জানে কী হতে চলেছে। তো এবং যেভাবে এই টাইম ট্রাভেলের প্রবলেমটা হলো, সেটা প্রচণ্ড মানে রিয়েলিটি থেকে দূরে, বাস্তব থেকে প্রচণ্ড দূরে। এদের যে সিনেমাগুলো মূলত কী হয়, বাস্তব কেন্দ্রিক হয়েছে, এটা প্রচণ্ড আজগুবি হয়ে গেছে। যে ঘটনাটা দেখানো হয়েছে টাইম ট্রাভেলের যে ব্যাপারটা, প্রচণ্ড মানে বাস্তব থেকে অনেক অনেক দূরে, যে কারণে খুব একটা রিয়েলিস্টিক হয়েছে সিনেমাটাকে প্রেজেন্ট করা হয়নি, যেটা একটা প্রচণ্ড নেগেটিভ দিক। আর সিনেমার যে ইমোশনাল অ্যাঙ্গেলটা রয়েছে, এখানে গল্পের একটা ইমোশনাল দিক রয়েছে, সেটা কি আমি রিভেল করতে চাই না। সেই জিনিসটা তুমি সাউথেরই একটা সিনেমায় অলরেডি দেখে ফেলেছো রিসেন্ট টাইমে। এখানে যে প্লটটা রয়েছে, যে কারণে ইমোশনাল হচ্ছে গল্পটা, সেই প্লটটা তুমি একটা সাউথের সিনেমায় রিসেন্টলি দেখেছো। আমার প্রচণ্ড ভালো লেগেছিলো সিনেমাটা, আমি নাম বলতে চাই না, তাহলে স্পয়লার দেওয়া হয়ে যাবে। যারা প্রচণ্ড সিনে লাভার এবং যারা এই সিনেমাটা দেখবে, তারা এক নিমেষে ধরে ফেলবে যে ওই প্লটটার সঙ্গে মিল রয়েছে। তো সেখানে সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছিল, এখানে তো সিকিভাবে প্রেজেন্ট করতে পারেনি। কোন সিনেমার কথা বলতে তোমরা সিনেমাটা দেখলে বুঝে যাবে। তো
তো যে কারণে সিনেমাটা খুব দুর্বল হয়ে যায়, সিনেমাটা খুব উইক হয়ে যায়। আর সিনেমাটাতে রাজকুমাররাও নিজের পারফরমেন্স দিল, যে স্ক্রিন প্লেতে কিছু না থাকে আর রাজকুমাররাও একা কী করবে। এবং রাজকুমারের সিনেমাগুলোর ক্ষেত্রে রিসেন্টলি এই প্রবলেমটা হচ্ছে, ও নিজের কাজ ভালো করছে কিন্তু স্ক্রিন প্লেতে তেমন কিছু নেই। স্ত্রী কিন্তু ওয়ার্ক করেছিল স্ক্রিন প্লের জন্য, স্ত্রী 1 বা 2 বলি, রাজকুমার রায়ের কমেডি টাইমের জন্য কিন্তু নয়। কোনো একজনের কমেডিতে কিন্তু সিনেমা দুর্দান্ত হয়ে যায় না, হয় রাইটারের রাইটিংয়ের উপর, যেটা এককালে আমাদের যখন নীরাজ পড়া যখন কাজগুলো করতো বা প্রিয়দর্শন যখন কাজগুলো করতো সেখানে ফুটে উঠতো। অক্ষয় সুনীল শেট্টি পরে দারুণ কমেডি করছে বলেই কিন্তু সিনেমা দারুণ হচ্ছে তা নয়, স্ক্রিন প্লেটা কত ভালো, রাইটিংটা কতটা ভালো তার উপর ডিপেন্ড করে। তো এই কারণেই সিনেমাটা আমার কাছে খুবই একটা অ্যাভারেজ সিনেমা হয়েছে। কনসেপ্ট ভালো হওয়া সত্ত্বেও, আইডিয়াটা ভালো হওয়া সত্ত্বেও ঠিকভাবে ওয়ার্ক করে না, এবং ম্যাড ডগ ফিল্মসের দুর্বল ফিল্মসের মধ্যে একটা। এটা ওটিটির জন্যই ঠিকঠাক ছিল, সিনেমাটা রিলিজ করাটা আমার কোথাও গিয়ে বোকামিই মনে হয়েছে, এবং এর জন্য পিভিআর আইনক্সের ওপর কেস করা উচিত আলটিমেটলি। কারণ টাকাটা তো আমাদের গেল, বাড়িতে বসে দেখলে বাড়িতে বসে দেখে নিতাম। তো এটাই আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার, আবার দেখা হবে।